আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই আলোচনায়। আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা কিনা গত কয়েক সপ্তাহে আমি মনে করি আমাদের রাজনীতি, অর্থনীতি এবং সামগ্রিক সমাজ ব্যবস্থায় এক ধরনের নীরব অথচ প্রবল ঝড় তুলে দিয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, ক্ষমতার পালাবদলের পর দেশে একটা অন্যরকম আবহাওয়া কিন্তু বিরাজ করছে। দীর্ঘ প্রায় 17 বছর পর একটি বড় রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, যখন রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে ফিরে এলো, তখন সাধারণ মানুষের প্রত্যাশার পারদটা ঠিক কোথায় গিয়ে ঠেকেছিল। আমি মনে করি এই বিষয়টি আলাদা করে বলার আসলে অপেক্ষা রাখে না। দলটির শীর্ষ নেতা জনাব তারেক রহমান দীর্ঘ সময় কিন্তু ইংল্যান্ডে ছিলেন। স্বাভাবিকভাবেই মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছিল যে উন্নত বিশ্বের একটি গণতান্ত্রিক পরিবেশে থাকার কারণে অক্সফোর্ড বা কেমব্রিজের মতো বিদ্যাপীঠের মানুষের সাথে মেশার কারণে হয়তো তিনি সেখান থেকে একটা উদার, সহনশীল এবং আধুনিক রাজনৈতিক যে শিষ্টাচার, সেই শিষ্টাচার সাথে করে নিয়ে এসেছেন। দেখুন, যখন তিনি দেশে ফিরলেন, সেই বিখ্যাত 300 ফিট এলাকায় মানুষের যে উপচে পড়া ভিড় আমরা দেখলাম, তা আসলে কিন্তু অভাবনীয় ছিল। দলমত নির্বিশেষে মানুষ ছুটে গিয়েছিল। সেই বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি ইংরেজিতে উচ্চারণ করলেন, আই হ্যাভ এ প্ল্যান। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমেরিকার সেই বিখ্যাত কৃষ্ণাঙ্গ অধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের কথা। তার সেই ঐতিহাসিক আই হ্যাভ এ ড্রিম ভাষণটির কথা কে না জানে। তিনি স্বপ্ন দেখেছিলেন এমন এক আমেরিকার যেখানে সাদা আর কালো চামড়ার মানুষের কোনো তফাৎ থাকবে না। ঠিক তেমনি একটা আবহ যেন তৈরি করার চেষ্টা করা হলো এই আই হ্যাভ এ প্ল্যান কথাটির মধ্য দিয়ে। অনুসারীরা ভাবতে শুরু করলেন নেতার কাছে হয়তো এমন কোনো জাদুকরী পরিকল্পনা আছে যা দিয়ে রাতারাতি এই দেশটা পাল্টে যাবে, দেশের মর্যাদা বিশ্বমঞ্চে একদম অন্য উচ্চ মাত্রায় চলে যাবে। কিন্তু দর্শক, স্বপ্ন আর বাস্তবতার মধ্যে যে বিস্তর ফারাক থাকে তা বুঝতে আমাদের খুব বেশি সময় লাগেনি। সরকার পরিচালনার মাত্র 2 মাস বা 60 দিন পার হয়েছে। এই অল্প সময়ের মধ্যেই কিন্তু এক অদ্ভুত রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে সবাইকে। রাজনীতিতে ভাগ্য বা প্রকৃতির একটা অদ্ভুত খেলা থাকে। ধরুন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, তখন প্রকৃতি যেন তার প্রতি ভীষণ সদয় ছিল। সে সময় সময় মতো বৃষ্টি হয়েছে, বন্যা বা খরা হয়নি, দেশে কোনো বড় মহামারী আসেনি। ফলে তিনি যাই করেছেন তাতেই যেন একটা ইতিবাচক ফলাফল কিন্তু পাওয়া গেছে। তবে বর্তমান সরকার বা জনাব তারেক রহমানের শুরুটা সেরকম মসৃণ হলো না। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, যুদ্ধ পরিস্থিতি আর প্রকৃতির বৈরী আচরণ সব মিলিয়ে যেন একটা চতুর্মুখী চাপ এসে পড়েছে। রাজনীতিতে এই ধরনের বিরূপ পরিস্থিতি দিকে অনেক সময় প্রকৃতির একটা সংকেত হিসাব কিন্তু দেখা হয়। একজন রাষ্ট্রনায়কের আসল পরীক্ষা কিন্তু এখানেই যে তিনি কিভাবে এই দুর্যোগগুলো সামলে উঠেন। দর্শক, তবে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা প্রকৃতি বা বৈশ্বিক কোনো সংকট নয়। সবচেয়ে বড় যে সংকট সেটা তৈরি হয়েছে সরকারের ইমেজ বা ভাবমূর্তির ক্ষেত্রে। একটা সরকার যখন দায়িত্ব নেয়, প্রথম কয়েক মাসে তারা দেশি বা বিদেশি স্টেক হোল্ডারদের কাছে নিজেদের একটা শক্ত অবস্থান বা গ্রহণযোগ্যতা তুলে ধরার চেষ্টা করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, গত 60 দিনে বর্তমান সরকার সেই কাঙ্ক্ষিত ইমেজ তৈরি করতে তো পারেইনি, বরং ক্ষেত্র বিশেষে একটা গভীর ইমেজ সংকটে নিপতিত হয়েছে। একটু ভেবে দেখুন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে জাতিসংঘ
এমনকি খুদ মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত বর্তমান পরিস্থিতি নিয়ে এক ধরনের সন্দেহান দৃষ্টিতে কিন্তু তাকাচ্ছে। বিচার ব্যবস্থা, বিকেন্দ্রীকরণ আর সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়টি, সেই জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের তদন্ত ও বিচার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের বড় আস্থার ঘাটতি পরিষ্কারভাবে কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থার ঘাটতির অন্যতম প্রধান কারণ হলো দেশে চলমান মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল জনতার বিচার। গত 2 মাসে আমরা এমন একটি ঘটনাও দেখতে পাইনি যেখানে সরকার খুব শক্ত হাতে এই ধরনের মব নিয়ন্ত্রণ করেছে। কোথাও পীরের মাজারের হামলা হচ্ছে, কোথাও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠের আঙিনায় ডাকসু নেতাদের বেধড়ক পেটানো হচ্ছে। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র বাংলাদেশ ব্যাংকে। শুধুমাত্র নিজেদের পছন্দের লোককে বসানোর জন্য বা পুরনো কাউকে তাড়ানোর জন্য যদি দেশের কেন্দ্রীয় ব্যাংকে মব করে অস্থিরতা তৈরি করা হয়, তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এবং বিশ্বব্যাংক আমাদের আসলে কিভাবে বিশ্বাস করবে? তাদের কর্তা ব্যক্তিরা কিন্তু এরই মধ্যে হতাশ। আপনি যার বিরুদ্ধেই অভিযোগ আনুন না কেন, তাকে আইনের আওতায় এনে বিচার করুন। কিন্তু এই যে যার যা খুশি তাই করার যে একটা সংস্কৃতি তৈরি হচ্ছে, এটা একটা রাষ্ট্রের জন্য কতটা ভয়ঙ্কর তা হয়তো আমরা এখনই আসলে পুরোপুরিভাবে উপলব্ধি করতে পারছি না। এর পাশাপাশি রাজনীতিতে যে চরম এক অসহিষ্ণু এবং কুরুচিপূর্ণ ট্রল কালচার শুরু হয়েছে, তা নিয়ে আমি মনে করি কথা না বললেই নয়। যখন কোনো ক্ষমতাধর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মানুষ ব্যঙ্গ করা শুরু করে, ফালতু বা পাগল মনে করে, তখন বুঝতে হবে সেই প্রতিষ্ঠানের আর কোনো ওজন অবশিষ্ট নেই। আপনি যদি একটা বাঘের সব পশম কেটে তাকে নেড়া করে দেন, তারপর তাকে বলেন জঙ্গলে গিয়ে শিকার করতে, তখন কিন্তু আর কেউ তাকে ভয় পাবে না, বরং সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে। আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থাও যেন ঠিক তেমনটাই হয়ে দাঁড়িয়েছে। দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভিডিও বানিয়ে ট্রল করছে। এই যে বিদ্যুতের লোডশেডিং নিয়ে, হারিকেন কেনা নিয়ে যে হাসি ঠাট্টা চলছে, এটা আসলে শুধু একটা ট্রল নয়, আমি মনে করি এটা মানুষের পুঞ্জীভূত হতাশার একটা অদ্ভুত বহিঃপ্রকাশ। আবার রাজনৈতিক দলগুলোর ভেতরের অবস্থাটা একটু লক্ষ্য করে দেখুন। সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র খাম্বা আর গুপ্ত শব্দের ব্যবহার নিয়ে জামাত এবং বিএনপির কর্মীদের মধ্যে যে সাইবার যুদ্ধ শুরু হয়েছে, তা রীতিমতো রক্তক্ষয়ী সংঘাতে কিন্তু রূপ নিয়েছে। এই তো গত কয়েকদিনেই দেশের বিভিন্ন স্থানে এই সামান্য বিষয় নিয়ে দুই দলের কর্মীদের মাঝে ব্যাপক মারামারির ঘটনা ঘটতে কিন্তু শোনা গেছে। বিরোধীদের ঘায়াল করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI প্রযুক্তি ব্যবহার করে নোংরা এবং কুরুচিপূর্ণ ছবি তৈরি করা হচ্ছে। বিরোধী দলের কোনো এক নেতার বসার ধরন নিয়ে অত্যন্ত জঘন্যভাবে ছবি এডিট করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর পাল্টা জবাব দিতে গিয়ে আরেক পক্ষ আরো নিচে নামছে। এই যে ইমেজ হারানোর এক অসুস্থ প্রতিযোগিতা চলছে, এতে কিন্তু শেষ পর্যন্ত কারো লাভ হচ্ছে না। উল্টো পুরো রাজনৈতিক যে কাঠামো রয়েছে, সেই কাঠামো মানুষের কাছে একটা বিশাল হাসির পাত্রে পরিণত হচ্ছে, সেটা যেমন দেশের অভ্যন্তরে, সেটা আন্তর্জাতিকভাবে। একটু গভীরভাবে তলিয়ে দেখলে বুঝবেন, এই যে ছোট ছোট নোংরা বিষয়গুলো নিয়ে আমরা মেতে আছি, এর পরিণতি কতটা ভয়াবহ। এই বিশৃঙ্খলার কারণে আমাদের অর্থনীতি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসা বাণিজ্যে প্রায় লাল বাতি জ্বলার উপক্রম। মানুষের তেলের লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমছে না, আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরম সংকটের মুখে পড়ছে। জিডিপি বা মাথাপিছু আয় বৃদ্ধির যে স্বপ্ন আমরা দেখছি, এই অস্থিরতা বজায় থাকলে তা কোনোদিনই কিন্তু পূরণ হবে না। সুপ্রিয় দর্শক,
সবশেষে আমি শুধু এই কথাটাই বলতে চাই, সময় কিন্তু একদম শেষ হয়ে যায়নি। সরকারকে, বিরোধী দলকে এবং সেই সাথে সকল রাজনৈতিক নেতৃত্বকে এখনই সতর্ক হতে হবে। সবার আগে নিজেদের ভাবমূর্তি বা ইমেজ উদ্ধার করতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। আপনাদের কথাবার্তা, আচার আচরণ এবং চালচলন এমন হওয়া উচিত যেন সাধারণ মানুষ আপনাদের সম্মান করে, ট্রল করার সাহস না পায়। তা না হলে জুলাই বিপ্লবের যে মূল স্পিরিট বা চেতনা আর সাধারণ মানুষের যে আকাশচুম্বী প্রত্যাশা, তার সবই কিন্তু যেভাবে ধূলিসাৎ হওয়া শুরু করেছে কিছুদিন পর হারিয়ে যাবে, সেটা আর খুঁজে পাওয়া যাবে না। আর এই বিষয়টা যদি কোনোভাবে বাংলাদেশ থেকে বিলীন হয়ে যায়, তাহলে আমি মনে করি যারা এই বিষয়টার সাথে জড়িত রয়েছেন, এমনকি খুদ বর্তমান সরকার, তারাও কিন্তু ভবিষ্যতে ব্যাপক বেকায়দায় পড়তে চলেছেন বা ব্যাপক বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন বিপদ আসবে, তারা তো ক্ষমতায়। দেখুন, এই জুলাই আগস্টের ঘটনায় একটি বড় রাজনৈতিক দলকে কিন্তু সব থেকে বেশি আঘাত করা হয়েছে। শুধু আঘাত করা হয়নি, রীতিমতো তাদেরকে অপমান করে ঝাঁটার বাড়ি দিয়ে এক কথায় বলা চলে বাংলাদেশ থেকে বিতাড়িত করে রাখা হয়েছে। সেই রাজনৈতিক দলটির যে ক্ষত, সেই ক্ষত কিন্তু ক্রমশ বড় হচ্ছে। আর যখন একটি ঘায়েল বাঘের গায়ে বড় ক্ষত থাকে এবং সেই ক্ষতটি শুকানোর বদলে যখন ক্রমশ বাড়তে থাকে, তখন সে যে পরিমাণ যন্ত্রণায় ছটফট করে, তাতে তার সামনে যদি বড় কোনো কাঠের টুকরাও এনে দেওয়া হয়, তাহলে তার থাবার কারণে সেই কাঠের টুকরো কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়। এখন এই যে দেশের সার্বিক পরিস্থিতি, জনগণ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে কামড়াকামড়ি এবং নিজেরা নিজেদেরকে ব্যঙ্গ করার যে প্রবণতা, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মহল থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত একে অন্যকে নিয়ে হাসি তামাশা ট্রল করা, এগুলো কিন্তু তাদেরকে বর্তমান সময়ে সুযোগ করে দিচ্ছে। আর সেই ঘায়েল বাঘ যখন সুযোগ বুঝে তার সঠিক সময় পেয়ে সেই সামনে থাকা কাঠের টুকরোকে থাবা দিবে, তখন কিন্তু সেই কাঠের টুকরো ভেঙে চুরমার হয়ে যাবে। আর সেটা এত নিখুঁতভাবে চুরমার হবে বা খণ্ড বিখণ্ড হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, যেটার কোনো অস্তিত্ব কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আর সেই কাঠের টুকরোটাই হচ্ছে বর্তমান রাষ্ট্রযন্ত্র, বর্তমান বিরোধী দল, বর্তমান রাজনৈতিক কাঠামো। আর সেই ঘায়েল ভাগটি হচ্ছে আওয়ামী লীগ। দেখুন সুপ্রিয় দর্শক, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা কিন্তু এত কঠিন বা জটিল হিসাব নিকাশে যেতে চাই না কখনো। আমরা চাই শান্তিতে আমাদের দেশটা থাকুক, আমরা চাই শান্তিতে দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে। কিন্তু আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে যে নোংরা কালচার শুরু হয়েছে, অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে যে এক ধরনের অস্থিরতা শুরু হয়েছে, সেটা কিন্তু আমাদেরকে, আমাদের মতো সাধারণ জনগণকে প্রতিনিয়ত হতাশায় ফেলছে, প্রতিনিয়ত দুশ্চিন্তায় ফেলছে। আর এই দুশ্চিন্তা কিন্তু একটি সরকার বা একটি রাষ্ট্র কাঠামো, সেটা হোক সরকার দল হোক বিরোধী দল, তাদের জন্য কখনোই কিন্তু শোভনীয় বা মঙ্গলজনক নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।